আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা বরাবর মতোই নতুন আরেকটি লেসন নিয়ে আসছি, আর এটি হচ্ছে ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হচ্ছে ক্লজ। তো আজকে আমরা ক্লজ নিয়ে আলোচনা করব। অনেকের বেসিক ধারণা নেই, তো এটা একটা ফ্রি ক্লাস মূলত, তবে পূর্বে এটা ফেড ছিল, অর্থাৎ টাকা দিয়ে করতে হতো। তবে আমরা কিছু কিছু ক্লাস তোমাদের জন্য পেড ভার্সনটা ফ্রিতে করে দিয়েছে, যাতে করে তোমরা খুব সহজে এটা অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করতে পারো, যে কোনো সময় যে কোনো প্রবলেম নিয়ে যাতে করে আমাদেরকে কমেন্টস করতে পারো। আমরা সেটা যাতে করে যতটুকু পারি সহযোগিতা করতে, যে সঠিকভাবে তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্যে। তো এর ভিতরে শুধু এতটুকু বলবো, যদি নিয়মিত আপডেট চাও, যে কোনো ক্লাস ভিত্তিক বা যে কোনো সাবজেক্ট ভিত্তিক যদি লেসন চাও, সেটা গ্রামাটিক্যাল বিষয় হোক বা অন্যান্য সাবজেক্টের লেসন হোক, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো অবশ্যই তোমার নোটিফিকেশানগুলো তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করে দিবে, যাতে করে নিয়মিত আপডেট পাও। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই যে ক্লজটা মূলত কী, বা এটা বলতে কী বোঝায়, বা এটা কাকে বলে, আমরা এটা একটু দেখি। এখানে শুরুতে লেখা আছে, যেই শব্দ সমষ্টিতে কমপক্ষে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে এবং নিজে একটি সেন্টেন্স গঠন করতে পারে বা একটি সেন্টেন্সের অংশ হিসাবে ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে কি ক্লজ। তো অনেকে প্রশ্ন করতে পারো যে একটা এখানে শুরুতে বলা আছে যে শব্দ সমষ্টি, যারা একদম বেসিক টোটালি দুর্বল, তারা এই বিষয়টা অনেকে বুঝবে না। যে শব্দ সমষ্টি বলতে মানে, মনে করে একটা সেন্টেন্স আমি লিখলাম, এই লিখার পরে ওই সেন্টেন্সটার ভিতর অনেক ধরনের কী থাকে, শব্দ থাকে, ওয়ার্ড থাকে। এই সবগুলোকে মিলে একত্রে কি বলা হয়, শব্দ সমষ্টি বলা হয়। মানে অনেকগুলো শব্দের সমষ্টি এটা। তো আর অনেকগুলো শব্দের সমষ্টি নিয়ে কি হয়, একটি সেন্টেন্স হয়। এরপরে যেমন ফিনিট ভার্ব নিয়ে অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে ফিনিট ভার্ব বলতে কি বোঝাচ্ছে। তো যদি ফিনিট ভার্ব সম্পর্কে তোমাদের জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে দ্য ভার্ব নিয়ে কি আছে একটা ক্লাস আছে, ভার্বের ক্লাসটা তোমরা ওটা দেখে নিতে পারো। ওখানে ভার্বের ডিটেলস দেওয়া আছে, যে ফিনিট ভার্ব কোনটা বা এটার কাজ কি, কীভাবে আমি এটা আইডেন্টিফাই করব, এটা বিস্তারিত সব কিছু ওখানে আলোচনা করা আছে। তোমরা যারা দেখোনি ওটা দেখে নিতে পারো ফিনিট ভার্বের সম্পর্কে। তারপরে সেন্টেন্স সম্পর্কেও দেওয়া আছে, তোমরা ওটাও দেখে নিতে পারো ক্লাসটা। তাহলে এখানে আমরা কি পেলাম, অর্থাৎ ক্লজ বলতে কি বোঝাচ্ছে বা কোনটাকে ক্লজ বলা যাবে। যে কোনো শব্দের সমষ্টিতে কমপক্ষে একটি সাবজেক্ট, অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্সের ভিতরে কমপক্ষে একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফিনিট ভার্ব থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এবং নিজে একটি সেন্টেন্স গঠন করতে পারে। ঠিক আছে, ক্লজের কাজ হচ্ছে যেখানে একটা সাবজেক্ট থাকবে যে সেন্টেন্সের ভিতরে, আবার ওই সেন্টেন্সের ভিতরে একটা ভার্ব থাকবে। তার মানে সেন্টেন্স এবং ভার্ব থাকলে অবশ্যই একটা সেন্টেন্স গঠন করতে পারবে, এটা ইজি কথা। ওকে, এবং একটি সেন্টেন্স এর অংশ হিসাবে ব্যবহৃত হয়। বাকিটা আমরা নাই দেখলাম, অর্থাৎ একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় সেটা আমরা নাই দেখলাম। কিন্তু এতটুকু আমরা মাথায় রাখা দরকার যে একটা সেন্টেন্সের একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব থাকলে সেটাকে আমরা একটা সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, আর ওইটাই একটা ক্লজ হতে পারে। যেমন এখানে প্রথমত আমরা যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করলাম, তার ভিতরে যে কাইন্ডস অফ ক্লজ, অর্থাৎ ক্লজের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। ক্লজের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটাকে আবার অনেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলে থাকে। এরপরে দ্বিতীয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আবার অনেকে এটা ডিপেন্ডেন্ট ক্লজও বলে থাকে। 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা এই তিনটা নিয়ে আজকে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। ওকে, প্রথম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। এখন প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি? আমি ক্লজ সম্পর্কে একটু আগে বলেছি যে ক্লজ সেই সমস্ত সেন্টেন্সগুলো হতে হবে যে সেন্টেন্সটার একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব থাকবে এবং
ওই সাবজেক্ট এবং ফিনিট ভার্ব দিয়ে মূলত একটা সেন্টেন্স গঠন করতে পারা যাবে। তো এখন তার ভিতরে শর্ত হচ্ছে যে সেন্টেন্সটা গঠন করব তবে কোন আঙ্গিতে করব, কীরকম, যেমন আমি কোন প্রকারের ক্লজ তৈরি করব। ক্লজ তো 3 প্রকার রয়েছে, তো কোন প্রকারের তৈরি করব, তার মধ্যে প্রথম প্রকার যেটা আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ। একই কথা, কেউ বলে প্রিন্সিপাল ক্লজ, আবার কেউ বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এক এক বইতে এক এক ধরনের লেখা থাকতে পারে। তো প্রথমে আমরা একটা সংজ্ঞা জানি, যে ক্লজ একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব থাকে এবং পৃথকভাবে একটি স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে, সেটা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ আমরা ক্লজের যে সংজ্ঞাটা পড়লাম সেটাই হচ্ছে প্রথম, এটা এতটুকু আমরা ক্লিয়ার হলাম। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটার সাথে, আর ক্লজ কাকে বলে এটার সাথে হুবহু মিলে গেল। ওকে, একটা এক্সাম্পল দেখি, যেমন ফাতিমা টেকস কেয়ার অফ হার মাদার। ফাতিমা টেকস কেয়ার অফ হার মাদার। তো এখানে যদি আমি একটু বিস্তারিত আমি লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যেমন এখানে এই সেন্টেন্সটা, অর্থাৎ এই যে ফাতিমা টেকস কেয়ার অফ হার মাদার, এটার ভিতরে সাবজেক্টটা হলো কি ফাতিমা, সাবজেক্টটা কি ফাতিমা। এখন একটা ফিনিট ভার্ব আছে, কোনটা, সেটা হচ্ছে টেকস কেয়ার, এই এতটুকু টেকস কেয়ার, এটা একটা ফিনিট ভার্ব। ওকে, এখন এই সেন্টেন্সে অন্য কোনো বাক্যর সাহায্যে ছাড়া কি হতে পারে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। কীরকম, এখানে কোনো অন্য কোনো সেন্টেন্স নেই। কীরকম সেন্টেন্স, যেমন এই ফাতেমা থেকে শুরু করে মাদার পর্যন্ত পর একটা ফুল স্টপ আছে, ফুল স্টপ থাকা মানে এই সেন্টেন্সটা এতটুকুই শেষ, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। আবার আমাদের শর্ত ছিল কোনটা, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কোনটা হতে পারবে, যে সেন্টেন্সের একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব থাকবে। ওকে, এবং অন্য কোনো সেন্টেন্সের সহযোগিতা লাগবে না, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে। তার মানে কারো সহযোগিতা যদি প্রয়োজন না হয়, অবশ্যই সেটা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারবে। এটা হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মূল বৈশিষ্ট্য। তো আমরা তাহলে এই অংশটাকে বা এই সেন্টেন্সটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসাবে ধরতে পারি। এরপরে অর্থাৎ এই অংশটা, কোন অংশটা, এই যে ফাতিমা এবং টেক্স কেয়ার, পুরো এই অংশটাকে আমরা কি বলতে পারবো, এখন একটা প্রিন্সিপাল এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এখন পরে দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্ট অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ দ্বিতীয় নম্বরে ডিপেন্ডেন্ট এবং সাবঅর্ডিনেট ক্লজ বলতে কি বোঝায়, এটা কাকে বলে, এটা দেখব। যে ক্লজে একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব থাকে, কিন্তু বলে দিয়েছে, এটা খেয়াল করবে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ এর সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, আর সেটাকে কি বলে, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের বৈশিষ্ট্য ছিল যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে এবং স্বাধীনভাবে কারো সহযোগিতা ছাড়াই পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে সেন্টেন্সের। কিন্তু ডিপেন্ডেন্ট শব্দের অর্থ আমরা জানি যে নির্ভর করা, বা সাবঅর্ডিনেট মানে কারো সহযোগিতা নেওয়া। ঠিক আছে, এই অর্থই বলে দিচ্ছে, এই শব্দের অর্থই বলে দিচ্ছে, শব্দের যে বাংলা অর্থটা, যে আমি এককভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারবো না, যদিও আমার একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব আছে, তবু আমি আরেকটা সেন্টেন্সের সহযোগিতা ছাড়া আমি একা একা কি করতে পারবো না, নিজের অর্থ প্রকাশ করতে পারবো না। আর এই জন্যই আমাকে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, একটা উদাহরণ দাও, তখন আমরা ইজিতে দিতে পারবো। সংজ্ঞা জিজ্ঞেস করার জন্য বলে তাও পারবো। যদি বলে যে এটা বৈশিষ্ট্যটা কি, তখন আমরা বলতে পারবো।
তারপর যদি জিজ্ঞেস করা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলতে কি বোঝায় সেটা বলতে পারবো। যদি একটা এক্সাম্পল দিয়ে বলে দিই, যেমন I had a green fan which is lost। এখানে মূলত দুটো সেন্টেন্স। কীরকম আমি তোমাদেরকে একটু বলে দিই। যেমন I had, এই যে I had fan এটা একটা অংশ, আর which fan এটা আর একটা অংশ। ঠিক আছে, তো এটা একটা অংশ, এটাকে মূলত দুটো সেন্টেন্সকে একটা বাক্যে কি করেছে, রূপান্তর করেছে। যেমন আমি তোমাকে বলি এই সেন্টেন্সটার ভিতরে সাবজেক্টটা কি, এই সেন্টেন্সটার ভিতরে সাবজেক্টটা হচ্ছে হুইচ, সাবজেক্টটা কি হুইচ, আর ফিনিট ভার্বটা কি, ফিনিট ভার্বটা হচ্ছে লস্ট, কি লস্ট। তো এটা হচ্ছে ফার্স্ট রূপটা, ঠিক আছে, লস্ট। তো কিন্তু একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব থাকা সত্ত্বেও আর একটা অংশের কি নিয়েছে, সহযোগিতা নিয়েছে। অংশটা কি, আই হ্যাড আ গ্রিন ফ্যান, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ আমি যদি এটাকে বলি যেমন আই হ্যাড আ গ্রিন ফ্যান, এটা শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ বলতে কি বোঝায় আমরা একটু আগে পড়েছি, যেটার কি আছে, একটা স্বাধীন সাবজেক্ট আছে, একটা স্বাধীন ভার্ব আছে এবং কারোর সহযোগিতা প্রয়োজন হয় না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে এখানে দুটো সেন্টেন্সের ভিতরে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তো এই দ্বিতীয় অংশটা প্রথম অংশের কি নিল, সহযোগিতা নিল নিজের পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য। আই হ্যাড আ গ্রিন ফ্যান হুইচ ইজ লস্ট। ঠিক আছে, এই পুরো সেন্টেন্সটা একে অপরের পরিপূরক। আমার একটা কি ছিল, সবুজ একটা ফ্যান ছিল, অর্থাৎ কলম ছিল, যেটা আমি হারিয়ে ফেলছি, অর্থটা এটা। তবে এই হুইচ ইজ ফ্যান এটাকে যদি বাদ দিয়ে যদি বলি যে এই অংশটা নিজের অর্থ প্রকাশ করো, শুধু প্রিন্সিপাল ক্লজ, ইজিতে হয়ে যায় আই হ্যাড আ গ্রিন ফ্যান। ঠিক আছে, এখন যদি জিজ্ঞেস করা হয় এই আই হ্যাড আ গ্রিন ফ্যানের ভিতরে সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে আই। যদি জিজ্ঞেস করা হয় ভার্ব কি, ভার্ব হচ্ছে কি হ্যাড, যদিও সেটা তোমার অক্সিলারি ভার্ব, আমরা এটাকে মূল ভার্ব হিসাবে, কারণ এটা অর্থ প্রকাশ পাচ্ছে, পরিপূর্ণ সেন্টেন্সটা কি পাচ্ছে, অর্থ প্রকাশ পাচ্ছে। এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ এটাকে বলা যাবে না, যেহেতু এককভাবে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না, অন্য সহযোগিতা, সেই জন্যই পাশে যে কথাটা লেখা আছে হুইচ ইজ লস্ট, এই পুরোটা অংশ মিলেই এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি বুঝাতে পারছি। তো এটাকে আরেকটা কি বলে, সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এরপর আসো আমরা দেখি যে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় কি দিয়ে, এটা আমরা দেখব। এটা হচ্ছে কনজাংশন দিয়ে, এই কনজাংশন দিয়ে কি শুরু হয়, সাবঅর্ডিনেট ক্লজ। এখন তোমাদের মনে প্রশ্ন আরেকটা থাকতে পারে, একটু ক্লিয়ার করে দিই। যেমন অনেকে বলবে যে এই আপনি বলেছেন যে আই হ্যাড আ গ্রিন ফ্যান, এতটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো তাহলে এটার ভিতরে মানে পুরো সেন্টেন্সটার ভিতরে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ? এটা হুইচ ইজ লস্ট, এটা এই অংশটাকে কি বলবে, সাবঅর্ডিনেট ক্লজ। এটা একটু ক্লিয়ার করে দিলাম, অনেকে আবার পুরোটাকে ধরে নেবেন না, পুরোটাকে না। ঠিক আছে, এভাবে তোমরা মানে আইডেন্টিফাই করবে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এইভাবে তোমরা আইডেন্টিফাই করবে। আর সবচেয়ে যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় মূলত কি দিয়ে, কনজাংশন দিয়ে। তো কনজাংশন এখানে উইচ একটা কনজাংশন, এই শব্দটা উইচ একটা কি কনজাংশন হিসাবে এখানে, অর্থাৎ দুটো সেন্টেন্সটাকে যোগসূত্র হিসাবে এখানে ব্যবহার হয়েছে, মানে দুটো সেন্টেন্স এটা যোগ করছে কি দিয়ে, উইচ দিয়ে। তার মানে যেহেতু দুটো সেন্টেন্সকে আমি যোগ করে দিয়েছি উইচ দিয়ে, এটা একটা কনজাংশন। কি ধরনের কনজাংশন হবে, এটা
সাবঅর্ডিনেট কনজাংশন। অনেকে আবার এটা মনে করবে যে এটা একটা WH ওয়ার্ড। হ্যাঁ, WH ওয়ার্ড, কিন্তু এখানে কি হিসাবে বসেছে এটা আমাদেরকে দেখতে হবে। ওকে, এক নজরে দেখে নিই সাবঅর্ডিনেট ক্লজের যে কনজাংশনগুলো, যেমন কি কি হতে পারে। ওয়ার হতে পারে, ওয়াইল হতে পারে, উ হতে পারে, উইচ, আও, তারপরে ইফ, ওয়েদার, অ্যাজ, সিন্স, বিকজ, although, so that, before, after, unless, till, until, whatever, wherever, whoever, whenever, etc. মানে আরও থাকতে পারে। যেই শব্দগুলো বেশি ইউজ হয় সেগুলো আমি এখানে তোমাদেরকে তুলে দিলাম। যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি, মানে আরও একটা কি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখা, যেমন এখানে একটা আছে, আই নো হোয়াট ইজ নেম ইজ। এই সেন্টেন্সটার ভিতরে দুটো সেন্টেন্স। যদি এটাকে একটা ধরি, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। এরপর অংশ কি সাবঅর্ডিনেট ক্লজ। কিভাবে ধরলাম? কারণ এটা কি হয়েছে, WH ওয়ার্ড অর্থাৎ কনজাংশন যে সাবঅর্ডিনেট ওয়ার্ড আছে সেটা দিয়ে শুরু হয়েছে। এর আগে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই পুরোটা হচ্ছে WH থেকে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের যে কনজাংশনটা ওয়ার্ড এটা দিয়ে শুরু হয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তো এইভাবে তোমরা অবশ্যই বুঝে শুনে করবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে এটা আইডেন্টিফাই করতে। এখন আমরা জানবো সাবঅর্ডিনেট ক্লজ তো আমরা শিখলাম, এখন এটা কত প্রকারের হতে পারে। সাবঅর্ডিনেট যেটা আছে যে তোমার সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কত প্রকারের আছে এটা একটু দেখবো আমরা। তো এটা বিভিন্ন প্রকার হতে পারে, তার মধ্যে মেন যে মানে ডিভাইডেড রয়েছে সেটা হচ্ছে তিনটে উপায়। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এখন নাউন ক্লজটা একটু আলোচনা করি, ঠিক আছে? নাউন ক্লজটা কেমন? যেমন সংজ্ঞাটা যদি দেখি, যে ক্লজ সেন্টেন্সে নাউনের মতো কাজ করে সেটা হচ্ছে নাউন ক্লজ। সোজা বাংলা হিসেব, যে ক্লজটা নাউনের মতো কাজ করবে সেটা হচ্ছে নাউন ক্লজ। একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, যেমন দ্য কার উই ওয়ান্টেড টু বাই ওয়াজ সোল্ড। দ্য কার উই ওয়ান্টেড টু বাই ওয়াজ সোল্ড। এখন এটার যদি আমরা অর্থ করি যে এই কারটা, অর্থাৎ কারটা আমরা কিনতে চেয়েছিলাম, যেটা নাকি কি হয়ে গেল, বিক্রি হয়ে গেল, ঠিক আছে? তো এখন এই সেন্টেন্সটার ভিতরে যেটা আইডেন্টিফাই করা আছে, অর্থাৎ যেটা আন্ডারলাইন করা আছে, এই অংশটুকু নাউনের কাজ করেছে। কিসের কাজ করেছে? নাউনের কাজ করেছে, অর্থাৎ নাউন ক্লজের কাজ করেছে। তো এই জন্য এটাকে বলা হয় কি নাউন ক্লজ। এরপরে যেমন এটা নিচে দিয়ে লেখা আছে যে কানেকটিভস অফ নাউন ক্লজ। কানেকটিভ অফ নাউন ক্লজ, নাউন ক্লজ সেন্টেন্সে তিন প্রকারের কানেকটিভ দ্বারা যুক্ত হতে পারে। এই বিষয়টা তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার যে কি কি দ্বারা নাউন ক্লজটা যুক্ত হতে পারে, ঠিক আছে? তো তার ভিতরে কিছু ওয়ার্ড আমরা লিখে রেখেছি, যেমন একটা হচ্ছে কনজাংশন দ্বারা। কনজাংশন তো আমরা তোমাদেরকে একটু আগে দেখালাম, অনেকগুলো কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন যেগুলো আছে এগুলো। বেশি যেই শব্দটা ইউজ হয় সেটা হচ্ছে দ্যাট। এরপর 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন দ্বারা, যেমন হু, ওয়ার্ড, এটসেট্রা, মানে ইত্যাদি আরও থাকতে পারে এরকম WH ওয়ার্ড দিয়ে। 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, সেটা কি আও, ওয়ার, ইফ, ওয়াই, এটসেট্রা। এইভাবে এগুলো হচ্ছে মেন কমন। এখন নাউন ক্লজের যে অবস্থানটা, এই অবস্থানটা আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে একটা সেন্টেন্স, যে কোনো একটা সেন্টেন্স, এর ভিতরে নাউন ক্লজের অবস্থানটা কীরকম। যেমন সেটা ভার্ব হিসাবে, ভার্বের সাবজেক্ট রূপে কি হতে পারে, ব্যবহার হতে পারে ভার্বের সাবজেক্ট রূপে। এখন এই ভার্বের সাবজেক্ট রূপে কীরকম, যেমন ওয়াই ই
why he had not attended is unknown to all. এই সেন্টেন্সটার ভিতরে যতটুকু পর্যন্ত আন্ডারলাইন করা আছে অর্থাৎ ওয়াই থেকে অ্যাটেন্ডেন্ট পর্যন্ত এটা ভার্বের কি হিসাবে ব্যবহার হয়েছে সাবজেক্ট রূপে এটা একটা ভার্ব এই ভার্বের পুরো অংশটা একটা কি হিসাবে ব্যবহার হয়েছে সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে একটা সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে এরপরে গেল ভার্বের অবজেক্ট রূপে আই আস্কড ইফ হি লাইড এখানে সাবজেক্ট আছে এখানে ভার্বও আছে এখন ভার্বের অবজেক্ট রূপে কি হলো সেটা ব্যবহার হলো যতটুকু আন্ডারলাইন করা আছে ততটুকু এখন আমি এগুলো দেখাচ্ছি যে নাউন ক্লজটা এর অবস্থানটা কেমন কেমন হতে পারে এটা দেখাচ্ছি এবং কি কি ওয়ার্ড দিয়ে যুক্ত হতে পারে একটু আগে তোমাদেরকে দেখালাম স্মরণ আছে কিনা জানি না আর একটু দেখিয়ে দিচ্ছি যেমন ইন্টারোগেটিভ প্রনাউন দিয়ে এই সাবজেক্টটা কি হলো যুক্ত হলো এটা একটা ইন্টারোগেটিভ প্রনাউন দ্বারা যুক্ত হলো বিদায় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে এই নাউন ক্লজটা কি হলো সাবজেক্ট হিসাবে তৈরি হলো বা যুক্ত হলো এরপরে পরবর্তী সেন্টেন্সে ভার্বের অবজেক্ট রূপে যেহেতু ব্যবহার হয়েছে যতটুকু আন্ডারলাইন দেওয়া ততটুকু কিন্তু এই ততটুকু কি দিয়ে হলো ইফ দিয়ে ইফ দিয়ে ইফটা কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আছে কি না ওকে এরপরে দেখব অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ তৈরি হতে পারে তো সেটা কি দিয়ে হতে পারে যেমন what I need এটা কমপ্লিমেন্ট হিসাবে কি হয়েছে ব্যবহার হয়েছে এখন ওয়ার্ডটা কোথায় ইন্টারোগেটিভ প্রনাউন এই ওয়ার্ডটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন এটা দিয়ে কি হতে পারে কমপ্লিমেন্ট রূপে ব্যবহার বা সেন্টেন্সে রূপান্তর হতে পারে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ওকে এরপরে কমপ্লিমেন্ট যদি আমরা বিবেচনা করি যে বা এটা সম্পর্কে যদি কথা বলি একদম সিম্পল তবে আমাদের কিন্তু আজকে কমপ্লিমেন্টের কোনো ক্লাস দেওয়া হচ্ছে না তবুও প্রসঙ্গক্রমে যদি আমাদের কোনো একটা টপিক্সের উপরে কিছু বলতে হয় অবশ্যই আমরা সিম্পলি হিসাবে আমরা বলতে পারি উদাহরণ হিসাবে যেমন কমপ্লিমেন্ট দুই প্রকার একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট তো সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে যেটা আমরা বলেছি একটা সেন্টেন্সে যদি দেখি যেমন দ্য কনসার্ন ইজ হাউ উই ক্যান সলভ দিস সিচুয়েশন এই সেন্টেন্সটার ভিতরে হাউ দিয়ে কি শুরু হয়েছে ভার্বের পরে পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে কি সাবজেক্ট এর কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয়েছে তো হাউ শব্দটা কোথায় আছে হাউ শব্দটা কোথায় আছে এই ইন্টারোগেটিভ অ্যাডভার্বে তার মানে এটা একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এখানে প্রকাশ পাচ্ছে কোনটা এই হাউ শব্দটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কিন্তু এই ভার্ব ইজ শব্দটা অর্থাৎ ভার্বের পরে যতটুকু পর্যন্ত আন্ডারলাইন করা আছে পুরো অংশটাকেই আমরা সাবজেক্টের কমপ্লিমেন্ট ধরতে পারবো ঠিক আছে এরপরে প্রিপোজিশনের অবজেক্ট রূপে এখানে আছে একটা সেন্টেন্সে যদি দেখি যেমন উই হ্যাড নো আইডিয়া অফ দিস সারপ্রাইজ প্ল্যান এই দিস শব্দটা কি কেউ কি বলতে পারে কমেন্টসে দিস শব্দটা কি দিস শব্দটা এই যে কনজাংশন রূপে ব্যবহার হয়েছে দিস দ্যাট ঠিক আছে ওইটা হচ্ছে সিঙ্গুলার কোনটা দিসটা হচ্ছে সিঙ্গুলার তো এটা কনজাংশন হিসাবে ব্যবহার হয়েছে আর এখান থেকে পুরো অংশটা অর্থাৎ ফুল স্টপ পর্যন্ত এটা একটা প্রিপোজিশনের অবজেক্ট রূপে এটা ব্যবহার করা হয়েছে তার মানে এটা একটা ক্লজ এরপরে নাউন বা ইট প্রনাউনের অ্যাপোজিশন রূপে নাউন বা প্রনাউন
অর্থাৎ ইট প্রোনাউনের অ্যাপোজিশন রূপে। কীরকম? সেন্টেন্সে উদাহরণ দেওয়া হচ্ছে যেমন there is a rumor that he went abroad। এখানে দ্যাটটা হচ্ছে একটা কনজাংশন, এই দ্যাটটা দিয়েই মূলত ক্লজটা শুরু হয়েছে, তার মানে এটা একটা কি ক্লজ। এখন যদি প্রশ্ন করা হয় ক্লজ তো ঠিক আছে, তাহলে কি ধরনের ক্লজ? সবগুলো কিন্তু নাউন ক্লজ। নাউন ক্লজের অবস্থানটা এগুলো আন্ডারলাইনটা হচ্ছে তোমার, অর্থাৎ কোনটা কোন রূপে প্রকাশ হতে পারে, কোনটা কোন রূপে অবস্থান হতে পারে সেটা আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। এগুলো হচ্ছে কোনোটা সাবজেক্ট এর কমপ্লিমেন্ট রূপে, আবার কোনোটা প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে, এইভাবে আইডেন্টিফাই করে দিচ্ছি। এখন আবার অ্যাপোজিশন রূপে এই সেন্টেন্সটা এখানে পুরোটা আন্ডারলাইন যতটুকু আছে ততটুকু অ্যাপোজিশন রূপে ব্যবহার হয়েছে, নাউন বা ইট প্রোনাউনের অ্যাপোজিশন রূপে। ওকে, এরপরে দ্বিতীয় যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজেটিভ ক্লজ কোনটা। এতক্ষণ নাউন ক্লজ শিখলাম, এখন অ্যাডজেটিভ ক্লজটা নিয়ে আলোচনা করব। যে ক্লজ কোনো সেন্টেন্সের নাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেটিভ ক্লজ বলে। অ্যাডজেটিভ ক্লজ যদি আমরা ব্যবহার করতে হয় তার আগে কিছু আমাদের নমুনা জানতে হবে যে অ্যাডজেটিভ ক্লজটা কীভাবে আমরা আইডেন্টিফাই করবো বা কীভাবে বুঝবো। যেমন এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাডজেটিভ ক্লজ এর পূর্বে, তার মানে আগে অ্যান্টিসিডেন্ট থাকে, এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজেটিভ ক্লজের কিছু রিলেটিভ প্রোনাউন থাকে। ঠিক আছে, এখন যদি একটা চার্ট তোমাদেরকে দেখিয়ে দিই, যেমন এটা হচ্ছে পার্সন, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ বাম দিকে যেটা আছে এটা পার্সন, আর একটা হচ্ছে অবজেক্ট, আর উপরে যেটা আছে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম। যেমন এটা অনেকে বুঝবে না, রিলেটিভ প্রোনাউন, এটা আমরা প্রোনাউন যখন আলোচনা করেছিলাম সবগুলো লেসন এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। এই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এই চার্টটা আমরা দিয়েছিলাম। তো এটা একটা পুরনো চার্ট। এখানে বুঝাতে চাচ্ছি যে এ হু একটা শব্দ, এটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, কিসের? কোন ক্লজে? ক্লজ যদি হিসেব করি সেটা হচ্ছে অ্যাডজেটিভ ক্লজ। একটা অ্যাডজেটিভ ক্লজে আমরা যেভাবে আইডেন্টিফাই করব, এই অ্যাডজেটিভ ক্লজে যদি আমরা দেখি সেক্ষেত্রে এই হুটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। এখন যদি জিজ্ঞেস করা তাহলে এটা কি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হবে না পার্সনের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হবে? অবশ্যই পার্সনের ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে এই হু এর অবজেক্ট ফর্ম কোনটা? সেটা হচ্ছে হোম। যদি জিজ্ঞেস করো পসেসিভ ফর্ম কোনটা, সেটা হচ্ছে হোস। তদ্রূপ দ্যাট, দ্যাট, উইচ। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। এরপরে যদি জিজ্ঞেস করা হয় উইচ, এটা একটা অবজেক্ট, কি অবজেক্ট, অন্যদিকে সেটা একটা সেন্টেন্সের সাবজেক্ট রূপে কি হতে পারে, ব্যবহার হতে পারে। তবে অবজেক্টের জন্য এটি ব্যবহার করা হয়, কোনো কোনো সেন্টেন্সের সাবজেক্টও ব্যবহার হয়। তো এখন যদি জিজ্ঞেস করে এটার অবজেক্ট কি, এটার অবজেক্ট কি হোস। এরপরে জিজ্ঞেস করা হয় তাহলে উইচের পসেসিভ ফর্মটা কি? পসেসিভ ফর্ম হচ্ছে অফ হুইচ। তদ্রূপ দ্যাট এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে দ্যাটটা, আবার অনেক সময় অবজেক্ট হিসেবে কি হয়, ব্যবহার হয়। তবে পসেসিভ হিসেবে ব্যবহার কি হয় না, ব্যবহার হয় না। এখন আমরা প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখব। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে যেমন এখানে অ্যাডজেটিভ ক্লজ যেটা দেওয়া আছে 1 নম্বরে, রিলেটিভ প্রোনাউনের সাবজেক্টের মতো, যেমন কি দ্য পুলিশম্যান হু ওয়াজ অন ডিউটি রাশড টু দ্য স্পট। এখন এই সেন্টেন্সটার ভিতরে যতটুকু আন্ডারলাইন করা আছে, যেমন হু ওয়াজ অন ডিউটি, এই হুটা কিন্তু একদিকে রিলেটিভ প্রোনাউন এখানে লিখে আছে। রিলেটিভ প্রোনাউন হওয়া সত্ত্বেও সেটা সাবজেক্ট হিসেবে কি হবে, ব্যবহার হয়েছে, সেজন্য এটা একটা অ্যাডজেটিভ ক্লজ। এটা একটা অ্যাডজেটিভ ক্লজ। কতটুকু?
এই পুরো অংশটাকে ডিউটি পর্যন্ত, হু থেকে ডিউটি পর্যন্ত এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর আসো 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু রিলেটিভ প্রনাউনটা অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। কীরকম? দিস ইজ দ্য ড্রেস দ্যাট মাই মাদার গিফটেড মি। তার মানে এই শুরুতেই দ্যাট যেটা রয়েছে সেটা রিলেটিভ প্রনাউন হলেও সেটা এই সেন্টেন্সটা যতটুকু আন্ডারলাইন করা আছে ততটুকু শুরুতেই অবজেক্ট হিসাবে কি হয়েছে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা একটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, গেল। এরপরে 3 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু রিলেটিভ প্রনাউন একদিকে, কিন্তু অবজেক্ট এর প্রিপোজিশন রূপে কি হয়েছে ব্যবহার হয়েছে। সেটা কি ধরনের? যেমন দিস ইজ দ্য মুভি অ্যাবাউট উইচ আই টোল্ড ইউ ইয়েস্টারডে। তার মানে এখানে উইচ যে শব্দটা রয়েছে এটা একটা অবজেক্টের প্রিপোজিশন রূপে কি হয়েছে ব্যবহার হয়েছে, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে, এই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কি হয়েছে ব্যবহার হয়েছে। তার মানে এই পুরো অংশটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, যদিও উইচ শব্দটা কি? রিলেটিভ প্রনাউন। উইচ শব্দটা রিলেটিভ প্রনাউন, কিন্তু কোথায় ব্যবহার হয়েছে? অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে ব্যবহার হয়েছে, তবে এটা কার অবস্থান থেকে ব্যবহার হয়েছে? প্রিপোজিশনের অবস্থান থেকে। এই প্রিপোজিশনের অবস্থান থেকে সেটা ব্যবহার হয়েছে। এরপর আসি 4 নম্বর। যেমন অ্যাডজেক্টিভ ক্লজ থাকা সত্ত্বেও রিলেটিভ প্রনাউনটা পসেসিভ হিসাবে কি হবে ব্যবহার হবে। যেমন দ্য গার্ল whose shoe was stolen walked barefoot the whole way। এই শুরুতে যেটা আছে whose shoe was stolen, ঠিক আছে? এই whose শব্দটা একটা রিলেটিভ প্রনাউন, কিন্তু এটা পসেসিভ হিসাবে ব্যবহার হয়েছে এই সেন্টেন্সটার ভিতরে। তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই শব্দগুলো কি হিসাবে ব্যবহার হয়েছে সেটা কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখতে পাচ্ছি, কিন্তু কোনটাকে কি বলা হবে, কোনটা সিঙ্গুলার, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, সেটা কিন্তু আমরা একটু আগে কিন্তু 4টার ভিতরে দেখে ফেলছি। কোনখানে? এই যে 4টার ভিতরে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু আমি আবার দ্বিতীয়বার আলোচনা করছি না। তো আমি শুধু কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তোমাদের যদি কোনো কমেন্টস বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, ঠিক আছে? এরপরে এখন যদি প্রশ্ন করা হয় যে ওজের ব্যবহার কি রকম হতে পারে, ব্যক্তি, বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে ওজের ব্যবহার করা যায়, এটা মনে রাখবে। তবে বস্তু, প্রাণীর ক্ষেত্রে ওজের পরিবর্তে আমরা অফ হুইচটা কি করতে পারি? ব্যবহার করতে পারি। তার মানে ওজে ব্যবহার করা যাবে, তবে বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে অফ হুইচটা ব্যবহার করা হয়। তো অফ হুইচটা কি? অফ হুইচটা হচ্ছে একটা পসেসিভ। কিভাবে দেখলাম? এই যে 4টার ভিতরে আমরা দেখলাম অফ হুইচ, এই যে এটা একটা পসেসিভ ফর্ম হিসাবে আছে। কিসের? এই অবজেক্টের, যে কোনো অবজেক্টের পসেসিভ ফর্ম হিসাবে ব্যবহার হতে পারে। তো এইভাবে হচ্ছে অবস্থান নির্ণয় করার সিস্টেম। এরপর হচ্ছে 5 নম্বর একটা সেন্টেন্স দেখি। রিলেটিভ অ্যাডভার্ব কি হিসাবে ব্যবহার হবে? রিলেটিভ অ্যাডভার্ব। যেমন উই গেস্ট দ্য প্লেস where they could go। We guessed the place where they could go। এই শব্দের শুরুতে, অর্থাৎ আন্ডারলাইন যতটুকু থেকে শুরু হয়েছে, শুরুতেই where শব্দটা এখানে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। রিলেটিভ অ্যাডভার্ব কোথায়? 4টার ভিতরে আমরা দেখিয়েছিলাম, আর একটু দেখে নিই। কোথায় কোথায় দেখা যাচ্ছে? আর একটু দেখিয়ে দিই। এই অয়ার শব্দটা, অয়ার শব্দটা কোথায়? এখানে কোথায় হবে? অয়ার শব্দটা আমরা রিলেটিভ অ্যাডভার্বের যে পজিশনটা আছে ওই পজিশনে, যেমন এই 3টার ভিতরে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসাবে এই অয়ার শব্দটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা নাউন ক্লজ এর
তিন প্রকারের ভিতরে এক প্রকার, ঠিক আছে, তিন প্রকারের ভিতরে এক প্রকার, ওইখানে কিন্তু এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসাবে কি হয়েছে, ব্যবহার হয়েছে, যদিও সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, যদিও সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই জন্য আমরা একটু প্র্যাকটিক্যাল দেখলাম, অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরেও সেটা রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে কি হয়েছে, ব্যবহার হয়েছে। কোনটা, এই যে অয়ের শব্দটা, ঠিক আছে, তার মানে অয়ের থেকে গো পর্যন্ত, ফুল স্টপ পর্যন্ত এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে 6 নম্বরে কি দেখলো, 6 নম্বরে দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ ক্লজটা বাট অ্যাজ রিলেটিভ প্রনাউন, এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে, রিলেটিভ প্রনাউন হিসাবে ব্যবহার হয়েছে। যেমন অর্থাৎ এই বাট ওয়ার্ডটা একটা রিলেটিভ প্রনাউন হিসাবে ব্যবহার হয়েছে। দেয়ার ইজ নান বাট উইশেস টু বি সাকসেসফুল, এই বাট শব্দটা কি হিসাবে ব্যবহার হয়েছে, এখানে রিলেটিভ প্রনাউন হিসাবে ব্যবহার হয়েছে, তবে এটা অংশটা কি, অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে 7 নম্বরে অ্যাডজেক্টিভ ক্লজে দ্য সেম অ্যাজ, সেম ড্যাশ অ্যাজ অথবা দ্যাট, এই অংশটা অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহার হয়েছে। যেমন শব্দটা হচ্ছে দ্য সেম, তারপর হচ্ছে ড্রেস দ্যাট আই বট ইয়েস্টারডে, এই যে দ্যাট থেকে ফুল স্টপ পর্যন্ত যতটুকু আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইন করা অংশটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু এই ক্লজের ভিতরে দ্য সেম ড্যাশ অ্যাজ অথবা দ্যাট, অর্থাৎ এ অ্যাজও হইতে পারে, এ দ্যাটও হইতে পারে, দ্য সেম দ্যাট। তো দ্য সেম ড্যাশ, ড্যাশের জায়গায় কী হবে, ড্রেসটা বসেছে, এই যে ড্যাশের জায়গায় এই অংশটা, আর পরে অ্যাজও হতে পারে, দ্যাটও হতে পারে, তার মানে এখানে শুরুতে কি হয়েছে, দ্যাট বসেছে। তার মানে এই দ্যাটটা এই শুরু, অর্থাৎ দ্য সেম থেকে দ্যাট পর্যন্ত যদি হিসাব করি, এই অংশটা একটা তোমার অ্যাডজেক্টিভ ক্লজের হিসাবে, ক্লজের ভিতরে কি হয়েছে, ব্যবহার হয়েছে। তার মধ্যে স্পেসিফিক যে ওয়ার্ডটা সেটা হচ্ছে দ্যাট, দ্যাটটা কি সেটা আমরা উপরে চার্টের ভিতরে দেখেছি। এরপর আলোচনা করব ডিফাইনিং রিলেটিভ ক্লজ, এই রিলেটিভ ক্লজের কাজ কি, ডিফাইনিং রিলেটিভ ক্লজের কাজ কি। এই ক্লজ এর পূর্বে মানে আগে অ্যান্টিসিডেন্ট রূপে ব্যবহৃত নাউনের সীমাকে সংকুচিত করে, সংকুচিত মানে ছোট করে, নাউনের যে সীমা আছে অর্থাৎ যে অংশটা আছে সেটাকে ছোট করে ফেলে, ঠিক আছে। কিসের পূর্বে ব্যবহার হবে, অর্থাৎ ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হবে। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য গার্ল হু ড্যান্সড অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার, এই অংশটার ভিতরে হু থেকে শুরু করে স্টেজ পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে একটা ডিফাইনিং রিলেটিভ ক্লজ, ঠিক আছে। তো এটা একটা ক্লজের, অর্থাৎ এটা একটা ক্লজের পূর্বে নাউন যেটা রয়েছে, এই নাউন অংশটাকে কি করে ফেলছে, সংকুচিত করে ফেলছে, অর্থাৎ পুরো জিনিসটাকে অত্যন্ত সহজ উপায়ে নিয়ে আসছে, বড় আকারটাকে সহজ উপায়ে নিয়ে আসছে। এরপরে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ যেটা রয়েছে, এই তোমার নন ডিফাইনিং রিলেটিভ ক্লজটা যদি কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয় তাহলে অ্যান্টিসিডেন্টের রূপে সচরাচর কি হয় না, মানে নাউনটাকে সংকুচিত করে না, অর্থাৎ নাউনের সীমা যতটুকু আছে ততটুকুকে অনেক বড় হিসাবে কি করা হয়, প্রকাশ করা হয়, এটা সংকুচিত করে না। তো কিন্তু পরে আবার বলা আছে যে বরং সেন্টেন্সকে দীর্ঘতর করতে ব্যবহৃত হয়, অর্থাৎ সেন্টেন্সটাকে বড় করে ফেলে কিন্তু ছোট করে না, বিষয়টা হচ্ছে। আমি যেমন যদি একটা উদাহরণ দেখি, আওয়ার লিডার হু ইজ ভেরি অনেস্ট হ্যাজ জয়েন্ট দ্য র্যালি, এই সেন্টেন্সটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু আগের সেন্টেন্সটা চাইতে এই সেন্টেন্সটা বড় হয়ে গেছে। তার মানে আমাদেরকে
যে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ যেটা বলে দিয়েছে যে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজের কাজ হচ্ছে সেন্টেন্সটাকে বড় করা, ছোট করা না, কিন্তু ডিফাইনিং রিলেটিভ ক্লজের কাজ হচ্ছে সেন্টেন্সটাকে ছোট করা। তা আমরা এতটুকু বুঝলাম যে এটাকে বড় করে ফেলছে, ঠিক আছে, তবে এটাকে আরও ছোট করা যেত। এরপর আছে ক্লেফট সেন্টেন্স উইথ এ ডিফাইনিং ক্লজ। এটা স্ট্রাকচার হিসেবে যদি আমরা দেখি, যেমন প্রথমে কি বসবে, ইট প্লাস এরপরে বিভার, এরপর হচ্ছে নাউন অথবা প্রনাউন বসবে, এরপরে ডেফিনেট রিলেটিভ ক্লজ। যেমন এটা একটা ক্লেফট সেন্টেন্স উইথ এ ডিফাইনিং ক্লজ, অর্থাৎ সেন্টেন্সের ডিফাইনিং ক্লজ যেটা আছে একটা ক্লেফট সেন্টেন্সের ভিতরে তোমার ডিফাইনিং ক্লজটা ব্যবহার হতে পারে। তো যদি ব্যবহার হয় সেক্ষেত্রে এই নিয়মটা অর্থাৎ এই গঠন অনুসারে সেন্টেন্সটা তৈরি হতে পারে। যেমন সেন্টেন্সে প্র্যাকটিক্যাল আমরা দেখি, ইট ওয়াজ জেরি হু ম্যান্ডেট দ্য প্লার। তো এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের গঠন অনুসারে ঠিক আছে কিনা। যেমন শুরুতে কি বসেছে, একটা ইট বসেছে, তারপরে বিভার, তারপরে নাউন বা প্রনাউন, নাউন বসেছে। তো এরপর অংশ ডিফাইন্ড ক্লজ, ডেফিনেট যে রিলেটিভ ক্লজটা আছে এটা এখান থেকে শুরু হয়েছে, হু থেকে ফুল স্টপ পর্যন্ত, এটাকে বলা হবে ডেফিনেট রিলেটিভ ক্লজ, ঠিক আছে। এরপরে আমরা শেষে চলে আসছি, অ্যাডভার্ব ক্লজ নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব ক্লজ কোনগুলো, যে ক্লজ সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্বের কাজ যেগুলো রয়েছে একটা সেন্টেন্সের ভিতরে, যে অ্যাডভার্বের কাজ থাকে এই অ্যাডভার্বের কাজটাকে সম্পূর্ণ করার জন্য যার দরকার হয়, তো সেই অংশটাকে মূলত অ্যাডভার্ব ক্লজ হিসেবে আমরা বলতে পারি। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, কোনো ক্লজ যদি সেন্টেন্সে ব্যবহার হয়, অর্থাৎ যে ক্লজে সেন্টেন্সের ভার্বকে কি করে, মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্বের কাজ বা কার্য সম্পূর্ণ করে থাকে, অর্থাৎ অ্যাডভার্বের কাজটা তোমার একটা সেন্টেন্সে ক্লজের মাধ্যমে কি হয়, শেষ হয়, আর শেষ হওয়ার জন্যই ভার্বকে কি করে, মডিফাই করে। মাঝে মাঝে এটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেও কি করে, মডিফাই করে, এটাও কিন্তু মনে রাখতে হবে। তো অ্যাডভার্ব ক্লজটা কত প্রকারের হতে পারে বা কি কি আকারে মডিফাই হতে পারে সেটা সংক্ষেপে একটু বলে দিই। সেটা অ্যাডভার্ব ক্লজের টাইমের মডিফাই হতে পারে, প্লেসের হতে পারে, রিজনও হতে পারে মানে কারণ, ম্যানার হতে পারে, কন্ডিশন হতে পারে, ডিগ্রি হতে পারে, রেজাল্ট হতে পারে, পারপাস হতে পারে, তারপরে কনসেশনের হতে পারে। তো এগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকারে অর্থাৎ সংক্ষেপে আমি বলে যাচ্ছি। যেমন প্রথমে যদি বলা হয় অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, অর্থাৎ এটা বলতে কি বোঝাচ্ছে, সময় বলতে কি বোঝাচ্ছে, এই ক্লজ প্রিন্সিপাল ক্লজের কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে। তার মানে সময়ের নির্দেশনার জন্য অ্যাডভার্ব ক্লজটা এখানে কি হতে পারে, ব্যবহার হতে পারে। আবার বলে দিচ্ছি, এই ক্লজের কাজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের কার্য সম্পাদন করার জন্য, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের যে কাজটা থাকে সেটা নির্দেশ করে দেয়। তো নির্দেশ করার জন্য একটা সময়ের উল্লেখ থাকে, সেখানে কি থাকে, সময়ের উল্লেখ থাকে। যেমন সময়টা কিভাবে, যদি প্র্যাকটিক্যালি দেখি যে এই সেন্টেন্সের ভিতরে উই ওয়েন্ট শপিং আফটার আই কেম ফ্রম স্কুল, এই যে আফটার শব্দটা, এই আফটার শব্দটা দিয়ে মূলত সময়টাকে নির্দেশ করা হচ্ছে। তার মানে আফটার থেকে শুরু করে স্কুল পর্যন্ত এই অংশটাকে আমি একটা ক্লজ বলবো, ঠিক আছে, একটা ক্লজ বলবো। তো বলতে পারো যেটা কি ধরনের ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, এই অংশটাকে, এই অংশটা দ্বারা সময় কি করা হচ্ছে, নির্দেশ করা হচ্ছে। যদিও সেটা কিন্তু কি ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, কি ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এই অংশটাকে বলবে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডভার্ব ক্লজটা বুঝলাম, ঠিক আছে, কিন্তু এখানে কি নির্দেশ করা হচ্ছে, এখানে সময় নির্দেশ করা হচ্ছে, যার জন্য এখানে নাম দেওয়া হয়েছে যে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। এই টাইমটা আফটার দিয়ে নির্দেশ করা হচ্ছে। এরপরে বি, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, এখানে সময় স্থান নির্দেশ করবে। যেমন
স্থান কিভাবে নির্দেশ করবে একটা এক্সাম্পলে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে এক্সাম্পল বলা হচ্ছে ইউ ক্যান নট পার্ক ইউ কার wherever you want। তুমি চাইলে যে কোনো জায়গায় কি করতে পারো না, তুমি কারটা বা পার্কিং করতে পারো না। তো এখানে একটা স্থান নির্দেশ করা হচ্ছে কি দিয়ে, এই যে wherever দিয়ে যে কোনো একটা স্থান নির্দেশ করা হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এটা একটা অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, এটা স্থানে নির্দেশ করা হচ্ছে, যদিও এই অংশটাকে বলা হবে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে সি নাম্বারটা দেওয়া আছে কি অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, এটা কারণ নির্দেশ করবে। তো কারণ আমরা কিভাবে বুঝবো, কি কি শব্দ থাকলে সেটা কারণ হতে নির্দেশ করবে। যেমন শুরুতে কনজাংশন কিছু যুক্ত থাকবে ক্লজের ভিতরে, সেটা অ্যাজও হতে পারে, মানে যেহেতু, সিন্স, যেহেতু, ফর, বিকজ, দ্যাট, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে কারণটা উল্লেখ করা থাকবে। যেমন একটা সেন্টেন্সে যদি দেখি প্র্যাকটিক্যাল, আই লাইক হিম বিকজ হি ইজ অনেস্ট। আমি তাকে কি করি, চিনি, আমি তাকে পছন্দ করি, চিনি, কিন্তু লোকটা কি, অর্থাৎ কারণ সে একজন সৎ লোক। আমি পছন্দ করি তাকে, কি করি, আমি তাকে পছন্দ করি কারণ সে একজন সৎ লোক। এই কারণটা নির্দেশ করা হয়েছে বিকজ শব্দটা দিয়ে। এই অংশটাকে বলা হবে অ্যাডজেটিভ অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ ঠিক আছে, তবে এই শব্দটা দ্বারা, বিকজ শব্দটা দ্বারা এখানে রিজনটা উল্লেখ করা হচ্ছে। এরপরে ডি নাম্বারটা অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার কি শব্দটা দিয়ে, অর্থাৎ ম্যানার বলতে কি বোঝাচ্ছে, প্রিন্সিপাল ক্লজের কাজ কিভাবে সম্পূর্ণ করা হবে বা শেষ করা হয় সেটা নির্দেশ করে। তো কি ওয়ার্ড থাকতে পারে নির্দেশ করার জন্য, যেমন অ্যাজ, লাইক, হাউএভার ইত্যাদি দ্বারা ক্লজটা কি হবে, যুক্ত থাকবে। এই যে লাইক শব্দটা দিয়ে কি করা আছে, যুক্ত আছে এই ক্লজটা। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, আইডেন্টিফাই করব। এরপরে ই নাম্বার অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, শর্ত সাপেক্ষে কিছু ইয়া থাকবে যেগুলো দিয়ে শর্ত বোঝাবে, এই সমস্ত শব্দগুলো থাকবে ক্লজের শুরুতে। যেমন শুরুতে ইফ থাকতে পারে, ওয়েদার থাকতে পারে, আনলেস, বাট, ফর, আদারওয়াইজ, প্রোভাইডেড, সাপোজ ইত্যাদি কনজাংশন দ্বারা কি হবে, ক্লজটা, অ্যাডভার্ব ক্লজটা যুক্ত থাকতে পারে। তো এফ দিয়ে কি বোঝাচ্ছে, অ্যাডভার্ব ক্লজ অফ কম্পারিজন, মানে এটা তুলনা বুঝাবে। এই ক্লজটার শুরুতে কি থাকতে পারে, তুলনা, কোনো কিছুর সাথে তুলনা বোঝাচ্ছে। তো তুলনা বোঝার জন্য কোন ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়, যেমন অ্যাজ ড্যাশ অ্যাজ, সো অ্যাজ ড্যাশ, দ্য সেম অ্যাজ ড্যাশ, দ্য, এগুলো দিয়ে কি হবে, ক্লজটা, অ্যাডভার্ব ক্লজটা শুরু হবে। একটা এক্সাম্পল হিসেবে দেখি, যেমন এক্সাম্পল আছে রিমি ইজ শর্টার দেন লিলি, যে লিলি থেকে রিমি কি খাটো, এটা বোঝাচ্ছে। তো তার মানে এই দেন শব্দটা দিয়েই মূলত কি বোঝাচ্ছে, কম্পারিজন তুলাচ্ছেন, যে দুইজনের ভিতরে তুলনা বোঝাচ্ছে, যে লিলি থেকে রিমি কি খাটো, তুলনা বোঝাচ্ছে। তো এইভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বা আমরা বুঝবো এটা একটা কম্পারিজন বোঝাচ্ছে কিসের ভিতরে, যদিও এটা একটা অ্যাডভার্ব ক্লজ, এটা তুলনা বোঝাচ্ছে এই শব্দটা দিয়ে। এরপরে জি নাম্বার বলা হচ্ছে রেজাল্ট, ফলাফল প্রকাশ করবে কি দিয়ে, দ্যাট কনজাংশন দিয়ে। যেমন এই শুরুর ভিতরে, অর্থাৎ এই অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট, এই অংশটা বোঝাচ্ছে যে অ্যাডভার্ব ক্লজটা দ্বারা তোমার কি বুঝাবে, ফল প্রকাশ করা বুঝাবে। তো ফল প্রকাশ করার জন্য যদি বুঝায়, তাহলে সেক্ষেত্রে শুরুতে কি থাকতে পারে, কোন শব্দটা দিয়ে আমি বুঝবো যে এটা দিয়ে ফল প্রকাশ করা হচ্ছে, শুরুতে দ্যাট থাকবে, সোজা কথা। ঠিক আছে, এই অংশটা হচ্ছে একটা অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, এরপর হচ্ছে পারপাস, একটা উদ্দেশ্য বুঝাবে। কি বুঝাবে, একটা উদ্দেশ্য বুঝাবে ক্লজটা শুরুতে। উদ্দেশ্য বোঝানোর জন্য যেমন দ্যাটও থাকতে পারে, ইন অর্ডার, দ্যাট, লেস্ট ইত্যাদি শব্দগুলো থাকতে পারে। যেমন সেন্টেন্সে প্র্যাকটিক্যালি দেখি, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড বি লেট ফর দ্য ক্লাস। এই শুরুতেই
একটা লেস্ট শব্দ আছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, তোমার পারপাস বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। এরপরে তোমার কনসেশন, এই কনসেশন যেটা আছে ধারণা দেওয়া, কনসেশন মানে ধারণা। তো এই কনসেশন বোঝানোর জন্য কী ধরনের শব্দ ব্যবহার হবে ক্লজের শুরুতে, যেমন দো, অল দো, ইভেন, ইভেন ইফ ইত্যাদি শব্দগুলো কি হতে পারে, তোমার শুরুতে থাকতে পারে ক্লজের শুরুতে। যেমন প্র্যাকটিক্যালি আছে, দেখা যাচ্ছে একটা সেন্টেন্সে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। যদিও, দো মানে যদিও সে, অর্থাৎ গরিব, যদিও সে গরিব কিন্তু সে কি সৎ। ঠিক আছে, এ দো দিয়ে কি বোঝাচ্ছে, এটা একটা ধারণা বোঝাচ্ছে, কার সম্পর্কে, ওই লোকটার সম্পর্কে, লোকটার সম্পর্কে একটা ধারণা বোঝাচ্ছে। ওকে, এরপরে আমরা আলোচনা করব কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ যুক্ত হয় তখন সেই ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলে। আশা করি বুঝতে পেরেছ। যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন শুরু হয় মূলত এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে, মানে এটা শুরুতে এই সমস্ত ওয়ার্ডগুলো থাকবে, যেমন অ্যান্ড, বথ অ্যান্ড, অলসো, টু, অ্যাজ, অয়েল অ্যাজ, তারপর নট অনলি বাট অলসো, তারপর either or, neither nor, otherwise, else, or, but, still, yet, nevertheless, however, whereas, তারপর হচ্ছে while, only, therefore, so that, তারপরে then। যেমন একটা প্র্যাকটিক্যালি যদি দেখি, you must work hard or you cannot সাকসিড ইন লাইফ। এই সেন্টেন্সটাকে মূলত অর দিয়ে কী করা হয়েছে, কোঅর্ডিনেট ক্লজটা যুক্ত করা হয়েছে। এখানে কিন্তু বলে দিয়েছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ যুক্ত করা হয় সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তার মানে এই পুরোটা একটা কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ একই জাতীয় সেন্টেন্স, এটা একই জাতীয় সেন্টেন্স। এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে। ঠিক আছে, এই দুটো স্বাধীন বাক্যকে আমরা কি করেছি, তোমার কোঅর্ডিনেট যে কনজাংশন রয়েছে সেটা দিয়ে তৈরি করেছি, যার কারণে এটা একটা কোঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। এরপরে যদি আরেকটু আলোচনা করি, যেমন না এতটুকু আশা করি হয়ে যাবে তোমাদের জন্য। বেশি কিছু বলতে গেলে একটু ডিপে চলে যাবে, তো ডিপে চলে গেলে এত বেসিকে এত ডিপে যাওয়ার দরকার নেই, তবে সিম্পলি এতটুকু বুঝলেই হবে। এরপরে আর তো নেই, আমরা যতটুকু দেওয়ার কথা ছিল, যতটুকু আলোচনা করার কথা ছিল ততটুকু শেষ। আমরা আগামীতে আরেকটি বিষয়ের উপরে, গ্রামাটিক্যাল সাবজেক্টের উপরে যে কোনো টপিকস নিয়ে আসবো। সে পর্যন্ত প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর কোন কোন টপিক্সের উপরে ভিডিও চাও বা ক্লাস চাও অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে। আর তোমরা এই ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছো বা কোন অংশটা তোমরা বোঝোনি আমাদেরকে কমেন্টসে জানাবে। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে অফিসিয়াল, এসপি ক্লাস তোমার অফিসিয়াল একটা গ্রুপ রয়েছে, ওখানেও তোমরা জয়েন করে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারো। তাহলে আজকে এতটুকু, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী আরেকটা ক্লাস দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।